দেশে ও প্রবাসে থাকা সকল ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার একতা পারভিন। আমি একজন হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসক। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বিষয়টি নিয়ে অনেক মানুষের মনে প্রশ্ন আছে, কিন্তু লজ্জা, ভয় কিংবা সামাজিক সংকোচের কারণে খোলাখুলি আলোচনা করা হয় না। আজকের আলোচনার বিষয়, পায়ুপথে যৌন সম্পর্ক করলে কি হয়। এই বিষয়টি নিয়ে আমি আগেও আলোচনা করেছি, কিন্তু এরপরও প্রতিদিন অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করছেন, কেউ কমেন্টে, কেউ ইনবক্সে, কেউ সরাসরি ফোনে। অনেকেই জানতে চান, এটা কি শরীরের জন্য ক্ষতিকর? ভবিষ্যতে কোনো বড় রোগ হতে পারে কিনা? নারী ও পুরুষ কার বেশি ঝুঁকি? এটা করলে কেন ডাক্তাররা সাবধান করেন? আজকের এই ভিডিওতে আমি এসব প্রশ্নের উত্তর দেব চিকিৎসা বিজ্ঞানের আলোকে, বাস্তব রোগীর অভিজ্ঞতার ভিত্তিতে এবং স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে। আমি শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করাও নয়। আমার একমাত্র উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা। কারণ অনেক সময় না জানার কারণে মানুষ এমন কিছু করে ফেলে, যার ক্ষতি ধীরে ধীরে প্রকাশ পায় শরীরে, মনে এবং ভবিষ্যতের জীবনে। আজকের আলোচনা নারী ও পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ পায়ুপথে যৌন সম্পর্ক শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা বিভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে। তাই অনুরোধ করব, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আপনার নিজের জন্য না, কিন্তু আপনার পরিবার, বন্ধু বা পরিচিত কারোর জন্য এই তথ্যগুলো একদিন খুব দরকারি হতে পারে। চলুন তাহলে আজকের মূল আলোচনায় প্রবেশ করি। পায়ুপথের কাজ ও গঠন। এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথমেই আমাদের বুঝতে হবে পায়ুপথ আসলে কি, এর গঠন কেমন এবং এর প্রকৃত কাজ কি। কারণ কোনো অঙ্গের কাজ ও গঠন না বুঝে সেই অঙ্গের অপব্যবহার করলে কী ধরনের ক্ষতি হতে পারে, সেটা আমরা অনেক সময় আন্দাজি করতে পারি না। পায়ুপথ কি? পায়ুপথ মানবদেহের পরিপাকতন্ত্রের শেষ অংশ। মুখ দিয়ে খাবার প্রবেশ করার পর পাকস্থলী অন্ত্র ঘুরে যে বর্জ্য তৈরি হয়, সেটাই শেষ পর্যন্ত পায়ুপথ দিয়ে শরীরের বাইরে বের হয়। অর্থাৎ পায়ুপথের মূল কাজ হল শরীর থেকে বর্জ্য নিষ্কাশন করা। পায়ুপথের প্রধান কাজ। পায়ুপথের কাজগুলো হল: ১. মল বা বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়া। ২. শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও টক্সিন বের করা। ৩. অন্ত্র পরিষ্কার রাখা। ৪. শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করা। এখানে লক্ষণীয় বিষয় হল, পায়ুপথের কাজ শুধুমাত্র বর্জ্য নির্গমন। এর বাইরে এর আর কোনো ব্যবহারিক কাজ নেই। পায়ুপথের ভেতরের গঠন কেমন? পায়ুপথের ভেতরের গঠন অত্যন্ত নরম ও সংবেদনশীল। এখানে থাকে খুব পাতলা মাংসপেশি, নরম টিস্যু বা লেয়ার, সংবেদনশীল স্নায়ু, অসংখ্য জীবাণু। এই ভেতরের দেওয়াল এতটাই নরম যে সামান্য চাপ বা ঘর্ষণেও সহজেই ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। প্রাকৃতিক লুব্রিকেশন কেন নেই? যৌনাঙ্গে প্রাকৃতিকভাবে লুব্রিকেশন থাকে, কারণ সেটি যৌন কার্যকলাপের জন্য তৈরি। কিন্তু পায়ুপথে কোনো প্রাকৃতিক লুব্রিকেশন নেই, কোনো সুরক্ষামূলক মিউকাস নেই, ঘর্ষণ সহ্য করার ক্ষমতা নেই। তাই এখানে জোর বা চাপ পড়লে ক্ষতি হওয়াটা স্বাভাবিক। পায়ুপথের পেশি কেন গুরুত্বপূর্ণ? পায়ুপথে একটি গুরুত্বপূর্ণ পেশি থাকে, যাকে বলা হয় স্ফিংক্টার মাসল। এই পেশির কাজ মল ধরে রাখা, প্রয়োজন অনুযায়ী মল ত্যাগ করা। এই পেশি যদি দুর্বল হয়ে যায়, মানুষ টয়লেট কন্ট্রোল করতে পারে না, হঠাৎ মল বের হয়ে যেতে পারে, সামাজিক ও মানসিক সমস্যা তৈরি হয়। অতিরিক্ত চাপ বা অস্বাভাবিক ব্যবহারে এই পেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন পায়ুপথ যৌন ব্যবহারের জন্য নিরাপদ নয়? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে পায়ুপথ যৌন অঙ্গ নয়, এটি যৌন চাপ সহ্য করার জন্য তৈরি নয়। এখানে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি, ভেতরের ক্ষত দ্রুত সারে না। এই কারণেই বিশ্বজুড়ে চিকিৎসকেরা একমত যে পায়ুপথে যৌন সম্পর্ক স্বাস্থ্যসম্মত নয়। সংক্ষেপে বলতে গেলে, পায়ুপথের কাজ শুধু বর্জ্য বের করা। এর গঠন অত্যন্ত নরম ও সংবেদনশীল। এখানে চাপ পড়লে সহজেই ক্ষত হয়।
প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা নেই। এই বিষয়গুলো না জানার কারণে অনেক মানুষ ভবিষ্যতে গুরুতর শারীরিক সমস্যায় পড়েন। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি। এই অংশটি খুব মনোযোগ দিয়ে শোনা দরকার, কারণ পায়ুপথে যৌন সম্পর্কের ক্ষতিগুলো হঠাৎ করে নয়, ধীরে ধীরে ধাপে ধাপে শরীরে প্রকাশ পায়। অনেক মানুষ প্রথমে বুঝতেই পারেন না যে সমস্যার শুরু কোথা থেকে হয়েছে। প্রথম ধাপ, তীব্র ব্যথা ও জ্বালা। পায়ুপথে যৌন সম্পর্কের সময় প্রথম যে সমস্যাটি দেখা দেয় তা হল তীব্র ব্যথা ও জ্বালা। কারণ এখানে কোনো প্রাকৃতিক লুব্রিকেশন নেই, ভেতরের দেওয়াল খুবই নরম, হঠাৎ চাপ পড়ে। ফলে জ্বালা শুরু হয়, সহ্য করা কঠিন হয়ে যায়। অনেক সময় ব্যথায় মানুষ চিৎকার করে ফেলে। অনেকেই এটাকে সাময়িক মনে করে উপেক্ষা করেন, কিন্তু এখান থেকেই বড় সমস্যার শুরু। দ্বিতীয় ধাপ, ভেতরের লেয়ার ছিঁড়ে যাওয়া। পায়ুপথের ভেতরে যে নরম আবরণ থাকে সেটা সহজেই ছিঁড়ে যেতে পারে। এর লক্ষণ টয়লেটের সময় রক্ত পড়া, বসলে বা হাঁটলে ব্যথা, ভেতরে জ্বালা অনুভব। এটাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় রেকটাল ইনজুরি বা ফিশার। অনেক ক্ষেত্রে এই ক্ষত কয়েকদিনে সারে না, সপ্তাহ বা মাসের পর মাস ভোগাতে থাকে। তৃতীয় ধাপ, অতিরিক্ত রক্তপাত ও দুর্বলতা। যদি ভেতরের ক্ষত বড় হয় তাহলে রক্তপাত বাড়তে পারে। ফলে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়, মাথা ঘোরা, দুর্বলতা, শ্বাস নিতে কষ্ট। যদি সময়মতো চিকিৎসা না হয় তাহলে পরিস্থিতি জীবন ঝুঁকির দিকেও যেতে পারে। চতুর্থ ধাপ, পায়ুপথ ঢিলা হয়ে যাওয়া। বারবার চাপ পড়লে পায়ুপথের স্ফিংক্টার পেশি দুর্বল হয়ে যায়। এর ফল মল ধরে রাখতে না পারা, হঠাৎ টয়লেট হয়ে যাওয়া, সামাজিক অস্বস্তি, মানসিক চাপ ও লজ্জা। অনেক রোগী বলেন, ডাক্তার, আমি আগে এমন ছিলাম না, এখন বাইরে যেতে ভয় লাগে। এটা অনেক সময় স্থায়ী সমস্যায় পরিণত হয়। পঞ্চম ধাপ, পাইলস ও দীর্ঘমেয়াদী ঢা। পায়ুপথে নিয়মিত ক্ষত হলে পাইলস বা অর্শ তৈরি হয়, ভেতরে বা বাইরে গুটি দেখা দেয়, দীর্ঘদিনের ঘা তৈরি হয়। এই ঘাগুলো সহজে সারে না, ইনফেকশন ধরে, অস্ত্রোপচারের দরকার হতে পারে। ষষ্ঠ ধাপ, মারাত্মক সংক্রমণ। পায়ুপথে থাকে অসংখ্য জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস। যখন ক্ষত তৈরি হয় সেই জীবাণুগুলো সরাসরি রক্তে ঢুকে যায়, ফলে ছড়াতে পারে সিফিলিস, গনোরিয়া, এইচআইভি বা এইডস, হেপাটাইটিস বি ও সি। এই ঝুঁকি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান। সপ্তম ধাপ, মানসিক ও পারিবারিক প্রভাব। এই শারীরিক সমস্যাগুলো শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে আত্মবিশ্বাস কমে যায়, দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়, মানসিক চাপ ও বিষণ্ণতা দেখা দেয়। অনেকে চিকিৎসকের কাছে যেতে লজ্জা পান, ফলে সমস্যা আরও বেড়ে যায়। এই অংশের সার কথা সংক্ষেপে। শুরু হয় সামান্য ব্যথা দিয়ে, এরপর আসে ক্ষত ও রক্তপাত, তারপর দীর্ঘমেয়াদী রোগ, শেষে শারীরিক ও মানসিক বিপর্যয়। এই কারণেই চিকিৎসকরা বারবার সতর্ক করেন। পায়ুপথে যৌন সম্পর্কের ফলে কোন কোন রোগ সবচেয়ে বেশি হয়? এখন আমরা এমন একটি অংশে আসছি যেটা জানা অত্যন্ত জরুরি, কারণ অনেক রোগ শুরুতে ধরা পড়ে না, কিন্তু পরে মারাত্মক রূপ নিতে পারে। পায়ুপথে যৌন সম্পর্কের কারণে যে রোগগুলো সবচেয়ে বেশি দেখা যায় সেগুলো আমি সহজ ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করছি। ১. ফিশার, পায়ুপথ ফেটে যাওয়া। এটা সবচেয়ে সাধারণ সমস্যা। ফিশার হলে পায়ুপথে ছোট বা বড় ফাটা ক্ষত হয়। টয়লেটের সময় প্রচণ্ড ব্যথা লাগে, রক্ত পড়ে, বসতে বা হাঁটতে কষ্ট হয়। অনেক সময় মানুষ ভাবে এটা এমনিতেই সেরে যাবে, কিন্তু বাস্তবে ফিশার অনেক সময় মাসের পর মাস থাকে। ঠিকমতো চিকিৎসা না করলে অপারেশন পর্যন্ত লাগতে পারে। ২. পাইলস বা অর্শ। বারবার চাপ পড়লে পায়ুপথের শিরাগুলো ফুলে যায়। এর ফলে ভেতরে বা বাইরে গুটি তৈরি হয়, রক্তপাত হয়, জ্বালা ও অস্বস্তি থাকে। পাইলস হলে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে যায়, অনেক সময় দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। ৩. পেরিঅ্যানাল ইনফেকশন ও ফোড়া। পায়ুপথে জীবাণুর সংখ্যা খুব বেশি। যখন ভেতরে ক্ষত তৈরি হয় সেই ক্ষতে জীবাণু ঢুকে ফোড়া বা ইনফেকশন তৈরি করে। লক্ষণ: প্রচণ্ড ব্যথা, ফোলা, পুজ পড়া, জ্বর। অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে সার্জারি করতে হয়। ৪. যৌনবাহিত রোগ বা এসটিডি। পায়ুপথে যৌন সম্পর্কের মাধ্যমে যৌনবাহিত রোগ ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি। এর মধ্যে রয়েছে সিফিলিস, গনোরিয়া, ক্লামিডিয়া। এই রোগগুলো শুরুতে হালকা উপসর্গ দেয়, পরে রক্ত, স্নায়ু ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত করে। ৫. এইচআইভি বা এইডস। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী পায়ুপথে যৌন সম্পর্কের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।
কারণ ভেতরের দেওয়াল সহজে ছিঁড়ে যায়, রক্তের সঙ্গে সরাসরি সংস্পর্শ হয়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না, অনেক বছর পরে রোগ ধরা পড়ে। 6. হেপাটাইটিস বি ও সি। এই রোগগুলো লিভার নষ্ট করে। দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস বা ক্যান্সার পর্যন্ত হতে পারে। পায়ুপথে ক্ষত থাকলে এই ভাইরাস সহজেই রক্তে ঢুকে যায়। 7. রেকটাল ক্যান্সারের ঝুঁকি। দীর্ঘদিন ধরে ক্ষত, ইনফেকশন, প্রদাহ থাকলে রেকটাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। লক্ষণ: দীর্ঘদিন রক্তপাত, ওজন কমে যাওয়া, দুর্বলতা, মলত্যাগে পরিবর্তন। এই অংশের সার কথা: পায়ুপথে যৌন সম্পর্কের ফলে সাধারণ ক্ষত থেকে শুরু করে মারাত্মক রোগ পর্যন্ত হতে পারে। অনেক রোগ শুরুতে বোঝা যায় না, পরে চিকিৎসা কঠিন হয়ে যায়। এই কারণেই চিকিৎসকরা বারবার সতর্ক করেন। ঝুঁকি কমাতে কি কি স্বাস্থ্য সতর্কতা জরুরি? এখন আমরা এমন একটি অংশে এসেছি যেটা সবচেয়ে বাস্তব ও উপকারী, কারণ শুধু সমস্যার কথা জানলেই হবে না, কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেটাও জানা দরকার। আমি আবারও বলছি, এই আলোচনা কাউকে উৎসাহ দেওয়ার জন্য নয়, সচেতনতা তৈরির জন্য। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা: মানব দেহের প্রতিটি অঙ্গের একটি নির্দিষ্ট কাজ আছে। পায়ুপথের কাজ বর্জ্য নির্গমন, যৌন কার্যকলাপ নয়। যে অঙ্গটি যে কাজের জন্য তৈরি নয়, সেটা অন্য কাজে ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। অনেক মানুষ ব্যথা, জ্বালা, রক্তপাত এই উপসর্গগুলোকে গুরুত্ব দেন না। মনে রাখবেন, এগুলো শরীরের সতর্ক সংকেত। অবহেলা করলে সমস্যা বড় হয়। দ্রুত চিকিৎসা নিলে জটিলতা কমে। লজ্জা নয়, স্বাস্থ্যই সবচেয়ে বড় বিষয়। পায়ুপথে জীবাণুর পরিমাণ খুব বেশি। যদি কোনো ক্ষত থাকে, ফাটা জায়গা থাকে, তাহলে জীবাণু সরাসরি রক্তে ঢুকতে পারে। সংক্রমণ দ্রুত ছড়ায়। এই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা, সংক্রমণ সম্পর্কে জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করুন। নিজের শরীরের দিকে নজর রাখা দরকার, যেমন মলত্যাগের অভ্যেস বদলে যাচ্ছে কিনা, রক্ত পড়ছে কিনা, দীর্ঘদিন ব্যথা থাকছে কিনা, হঠাৎ দুর্বলতা আসছে কিনা। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। যারা দীর্ঘদিন ধরে পায়ুপথে ব্যথা, পাইলস, ফিশার, ইনফেকশনে ভোগেন, তাদের জন্য নিয়মিত পরীক্ষা খুব জরুরি। আগেভাগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয়, বড় রোগ এড়ানো যায়। মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিন। এই ধরনের সমস্যার সঙ্গে লজ্জা, ভয়, মানসিক চাপ জড়িত থাকে। প্রয়োজনে কাউন্সেলিং, বিশ্বাসযোগ্য চিকিৎসকের সঙ্গে খোলামেলা কথা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ধর্মীয় ও নৈতিক সচেতনতা। ধর্ম দৃষ্টিভঙ্গি থেকেও শরীরের প্রতি যত্ন, নিয়মতান্ত্রিক জীবন, শালীনতা এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থ শরীর এবং সুস্থ মন একসঙ্গে চললেই জীবন সুন্দর হয়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের দীর্ঘ আলোচনার শেষে আমরা একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। মানব দেহ কোনো খেলনার বস্তু নয়। প্রতিটি অঙ্গের নির্দিষ্ট কাজ ও সীমাবদ্ধতা আছে। সেই সীমা অতিক্রম করলেই শুরু হয় সমস্যা। সংক্ষেপে আজকের মূল কথাগুলো আমরা আলোচনা করেছি: পায়ুপথের গঠন ও স্বাভাবিক কাজ, কেন এই পথ যৌন কার্যকলাপের জন্য উপযুক্ত নয়, কিভাবে ক্ষত, রক্তপাত, সংক্রমণ এবং দীর্ঘমেয়াদী রোগ হতে পারে, পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ঝুঁকি সমান, শারীরিক সমস্যার সঙ্গে মানসিক কষ্টও জড়িয়ে থাকে। এই বিষয়গুলো ভয় দেখানোর জন্য নয়, সচেতন করার জন্য। শরীরের ভাষা বুঝুন। শরীর যখন ব্যথা দেয়, জ্বালা দেয়, রক্তপাত ঘটায়, তখন সেটা আমাদের সতর্ক করে। এই সংকেতকে অবহেলা করা মানে নিজের শরীরের প্রতি অবিচার করা। লজ্জা নয়, সচেতনতা জরুরি। অনেকেই লজ্জার কারণে চিকিৎসকের কাছে যান না, সমস্যাকে গোপন রাখেন, পরে জটিল অবস্থায় পড়েন। মনে রাখবেন, ডাক্তারের কাছে লজ্জা নেই, লজ্জা হল রোগকে পুষে রাখা। সুস্থ জীবন মানেই নিয়মতান্ত্রিক জীবন। একটি সুস্থ জীবন গড়তে হলে দরকার শরীরের নিয়ম মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক জ্ঞান অর্জন করা, সময়মতো চিকিৎসা নেওয়া। এগুলোই আমাদের বড় বিপদ থেকে বাঁচায়। ধর্মীয় ও নৈতিক দিক। ধর্ম আমাদের শেখায় আল্লাহর আমানত, এর সঠিক ব্যবহার করা ফরজ, ক্ষতিকর কাজ থেকে দূরে থাকা উচিত।
সুস্থ শরীর, সুস্থ মন, শান্ত জীবন এই তিনটি একে অপরের সঙ্গে জড়িত। শেষ কথা, আমি আবারও বলছি, এই আলোচনা কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে দোষারোপ করার জন্য নয়, শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার জন্য। আপনি যদি নিজে সচেতন হন, অন্যকে সচেতন করেন, তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য সফল হবে। সমাপ্তি বক্তব্য। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।